হ্যাঁ, বারবার মনে করিয়ে দেয়া তোমার অন্যায়। যাই হোক, হ্যাঁ, যদি আমরা টাইম স্প্যানটাকে ধরি, সেই অর্থে সেটা বলতেই হয়। তো আর একটা আমি দুঃখ প্রকাশ করছি, তাপসকে আমি সত্যি দেখতে পাইনি, ঢুকে চলে এসেছি। ভট্টাচার্যের সঙ্গে না দেখা হওয়াটা খারাপ লাগে। তো যাই হোক, আমার সঙ্গে বহু পরিচিত, বহুদিনের পরিচয়। যাই হোক, এখন আমি সামনে যারা সুধীজন আছেন, এবং আমি ওই শান্তিকে বলছিলাম, হ্যাঁ সব চলে যাচ্ছে যে, তারপর একটা নিজস্ব বাক্য আমি মনে মনে উচ্চারণ করলাম যে কোয়ালিটি ইজ অলওয়েজ মাইক্রোস্কোপিক। এইটা ভেবে আমি একটু পেলাম যে আচ্ছা যাক না, কোয়ালিটিটা মাইক্রোস্কোপিকই হয়, তো সংখ্যা যাই হোক। কিন্তু এই যা বলতে চাইছি এই কারণে যে আজকে তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি একজন বরেণ্য মানুষ, তিনি ফিলোসফার। এবং বলে রাখি, এই কথাটা মনে আমার মধ্যে আসছিল যে এই যে আমাদের এই পল্লীটা বিবেকানন্দ এবং রবীন্দ্র পল্লী, তো এই বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত ছিলেন। তার উপর অনেক বই আছে, এগুলো বলতে গেলে অনেক অনেক কথা বলতে হয়। এবং প্রায় 22টা বছর তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, এবং স্যার আশুতোষ মুখার্জি ছিলেন, পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ভিসি, তারপরে বিভিন্ন জায়গায় তিনি গেছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, এটা মানতে হবে, যেহেতু তিনি রাষ্ট্রপতি, এবং তিনি বাইরে অ্যাম্বাসাডারও ছিলেন। এবং একটি কথা ওনার সম্বন্ধে বলে রাখি, যে ওনার একটি অভ্যেস ছিল, ওনার একটা সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা অভ্যাস ছিল গায়ে হাত দিয়ে কথা বলা। হ্যাঁ, গায়ে হাত দিয়ে কথা বলা, পিঠ চাপড়ে দেখবেন একটা অভ্যেস থাকে না, তো আমি শুনেছি বা জেনেছি, এটা সত্যি। সেটা হচ্ছে উনি যখন রাশিয়া ছিলেন, তো রাশিয়া তখন ছিলেন স্ট্যালিন ছিলেন, উনি গেছেন এবং স্ট্যালিনের গায়ে হাত দিয়ে বলেছিলেন যে আপনাকে খুব অসুস্থ মনে হচ্ছে, টেক কেয়ার অফ ইউর হেলথ মার্শাল, হ্যাঁ আপনি আপনার শরীরে যত্ন নিন। স্ট্যালিন খানটা চেয়েছিল আর কি, যে আচ্ছা এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা ভাবনা আর কি। যাই হোক, আমরা সেই একটা জায়গায় শিক্ষক, একজন ব্যাংকার নই, একজন প্রশাসক নই। আমি জানি না কোনো ব্যাংকারকে, কোনো প্রশাসককে কোনো রাস্তায় দাঁড়িয়ে সে হেঁটে যাচ্ছে এবং স্যার দাঁড়ান বলে প্রণাম করা, আমরা কতটা প্রণামের জন্য আমরা জানি না। সেই ক্ষেত্রে আমাদের ভারতীয়ত্বে যে শিক্ষকতার ধারা, সেটা হচ্ছে একটা গুরুর ধারা। আপনারা যদি শান্তি পর্ব পড়েন মহাভারতে, যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির গেছে এবং সেখানে কৃষ্ণ আছেন, সেখানে যুধিষ্ঠির শেষ যারা জানতে চাইছে যে আমি কি করে আমাকে প্রশাসন চালাতে হবে, আমার প্রজা, সেখানে তিনি অনেক কথা বলেছেন যে রাজধর্ম কি হওয়া উচিত। এবং সেখানে বিশ্ব একটা কথা বলছে যে গুরু হিসাবে বাবা মার চাইতে, আমি সংস্কৃতরা বললাম না, শিক্ষকের স্থান অনেক উপরে। তাহলে বিশ্ব বলছেন মানে আমাদের প্রাচীন ভারতবর্ষ বলছে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে শিক্ষক আমরা শুধু নয়, আমরা গুরুর আসনে বসে আছি। তাহলে সেই আসনটা কিন্তু খুব কঠিন। এবং এটা মনে রাখতে হবে, এখানে আমরা যারা শিক্ষক আছি, শিক্ষিকা, যাই হোক আমরা সব আছি, সেখানে একটা কথা, যে সভ্যতার ইতিহাসে প্রাক ইতিহাস তো আমরা জানি না, প্রাক ইতিহাসের পরবর্তী যে ইতিহাস এবং প্রাক ইতিহাসের সন্ধিক্ষণে কে দাঁড়িয়ে আছে? দুটো ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছে, একজন শিক্ষক, একজন চিকিৎসক। দেখবেন পুরাণ খুঁজুন, প্রাচীন ইতিহাস খুঁজুন, সভ্যতার দুটো স্তম্ভ দাঁড়িয়ে আছে, শিক্ষক, চিকিৎসক। কারণ আমরা জানেন যখন সমুদ্র মন্থন হয়েছিল, বই দুটো ছিল, দেখা যাচ্ছে যে শিক্ষক এবং চিকিৎসক, এই দুটি পেশা যখন একটা মানুষকে দেবতার পর্যায়ে নিয়ে যেতে পারে, ঠিক তেমনি ভাবে একবারে শয়তানের পর্যায়ে নিয়ে যেতে পারে। তার ভূমিকায় সে দেবত্বে পৌঁছাতে পারে, তারই ভূমিকায় একবারে সে শেষ দিকেও পৌঁছাতে পারে। বুঝতে পারছেন, শিক্ষকতা একটা পেশা, এটা আমরা আমাদের ভারতবর্ষ, আমাদের সংস্কৃতি হিসেবে বিশ্বাস করে না যে এটা একটা প্রফেশন নয়, এর মধ্যে একটা ডিভিশন আছে। অর্থাৎ একটা ছেলেকে শুধু কিছু
ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ইংরেজি, ওই সেই নয়। বিষয় হচ্ছে তাকে আমরা কতটা শিক্ষিত করলাম। মনে রাখতে হবে যে একটা ছাত্র সে কিন্তু ইমিটেট করে, অনুকরণ করে তার শিক্ষক। হ্যাঁ, আমি একটু কথা বলে রাখি যে আমি আগে একটু পরিচয় দিতে গিয়ে বলছিলাম আমার দাদু একজন শিক্ষক ছিলেন এবং উনি 1962 সালে রিটায়ার করেছিলেন। তার 90 বছর বয়সে মারা গেছিলেন। বাবা রিটায়ার করেছিলেন 1995। তো তারপরে বাবা মারা গেছে। তা আমি যখন শিক্ষকতা করতে যাই, আমার দাদু একটি কথা বলেছিলেন যে ভাই, দাদুর একটু খুব এই ছিল যে ইংরেজি, উনি একটা ইংরেজি এতে তখনকার দিনে একটা জার্মান স্কুলের ছাত্র ছিলেন, সেই ইংরেজ আমলে। তো আমাকে বলেছিলেন যে তুমি অ্যালোপ্যাথি নয় সেই বড় ডাক্তার, অ্যালোপ্যাথি নয়, হোমিওপ্যাথি নয়, সিম্প্যাথি। সিম্প্যাথি যদি না থাকে সে তো ডাক্তার নয়, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির চেয়ে বড়। হ্যাঁ, একজন শিক্ষক তার মধ্যে যদি সেই যন্ত্রণাটুকু না থাকে, বেদনাটুকু না থাকে এবং সেটা যদি একটা ছাত্রের সঙ্গে সম্পর্কিত না হয়, বোধহয় সেই জায়গায় সে শিক্ষা থেকে অনেকটা দূরে সরে গেল। একটা ছাত্রকে তার কথা ভাবতেই হবে। তাই জন্যে শিক্ষক তিনি তো প্রতিবাদের ভাষা, তিনি তো প্রতিবাদের ভাষা। আমরা অ্যাকচুয়ালি এই যে এখন যে সময়টা চলছে, আমরা একটা মানে উই আর পাসিং থ্রু এ ডার্ক ফেজ অফ রিয়েলিটি, অর্থাৎ আমরা একটা অন্ধকারের সময়কে অতিক্রম করে যাচ্ছি। একটা সময়, এটাকে আমরা দুঃসময় বলতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিক্ষকদের কি ভূমিকা থাকা উচিত? সত্যি কথাটা বলো। অকারণ একটা রবীন্দ্রনাথ বলছেন না যে ক্ষমা করা তো বীরের ধর্ম, ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর হতে পারি জানো কথা তোমার। অর্থাৎ যখন তুমি সত্যকে বলবে, তুমি তোমার আদেশে যেন সেই সত্য কথা বলার জন্য আমি নিষ্ঠুর হতে পারি, সত্যটা সত্য। এই শিক্ষা আমাদেরকে শিখিয়েছে কে? আমাদের একটা কথা হচ্ছে, আমরা যেখানে আলোচনা করছি এটাকে একাডেমিক এলিট ভাবছি, কিন্তু শিক্ষা তো সবার। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইব। তো আমাকে তো আকাশ শিক্ষা দিচ্ছে, বাতাস শিক্ষা দিচ্ছে। ইনফরমালি উই আর অল এডুকেটেড অ্যাকচুয়ালি, নাহলে আমরা চলবো কি করে? আমার শিক্ষককে, আমার বাঙালি ভারতবর্ষ, সেই শিক্ষা যে মন্ত্র উচ্চারিত হয়েছিল, যে শিক্ষা যা বিমুক্ত করে, তাই তো, যা বিমুক্ত করে, বিদ্যা যা বিমুক্ত করে, কি থেকে মুক্ত করে? সেই তো শিক্ষা, তাই তো বিদ্যা যা আমাদেরকে মুক্ত করে। তাহলে কি থেকে মুক্ত করে? আমাদেরকে মুক্ত করবে আমাদের মধ্যে যে সমস্ত অন্ধকার আছে। গুরু, গুরু কথাটাকে ভাঙলে উপনিষদ ব্যাখ্যা হচ্ছে গু মানে অন্ধকার, রু মানে আলো। অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে যে ইশারা দেখায়, তিনি গুরু, তিনি শিক্ষক। তিনি স্কুলের হতে পারেন, ইউনিভার্সিটির হতে পারেন, যে কোনো লেভেলের হতে পারেন, যিনি আলো দেখাবেন। বিদ্যাসাগর কোনো স্কুলের মাস্টারমশাই সেই অর্থে ছিলেন না। সেই অর্থে তিনি ছিলেন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন একটা সময়। যারা বিদ্যাসাগর সম্বন্ধে কোনো চর্চা আছে, যদি করে থাকেন, যদি না করে থাকেন আমাদের অপরাধ। সেখানে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের সঙ্গে তার বিরোধে তিনি মাথা না নিয়ে চলে এসেছিলেন। তখন ছোটলাট ছিল হ্যালিডে। তিনি রিকোয়েস্ট করেছিলেন যে আপনি চলে যাচ্ছেন, খাবেন কি? বলছে আলু পটল পেতে খাবো, আমি অ্যাডজাস্ট করতে পারবো না, আমার কথাটা মানতে হবে। এই নিয়ে বিদ্যাসাগরের অনেক যারা বিদ্যাসাগর পড়েছেন, রামমোহন পড়েছেন, তারা ছিলেন শিক্ষক। সত্য কথাটা এবং আমাদের এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যে ভূমিকা রেখে গেছে, তাই ঐতিহাসিক উত্তরাধিকার আমরা বহন করছি। কিন্তু আমাদের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন, রবীন্দ্রনাথ আছেন, বিদ্যাসাগর আছেন, রামমোহন আছেন। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে কি জানেন, আরামবাগের একটা এমন পয়েন্টে দাঁড়িয়ে আছি, এই 20 কিলোমিটারের একটা যদি রেডিয়াস টানা যায়, একদিকে বিদ্যাসাগর জানেন, আদিবাড়ি বিদ্যাসাগরের এখানে 7 বছর বয়স পর্যন্ত বিদ্যাসাগরের বাবা এখানে ছিলেন বনমালীপুরে। তাহলেও রেডিয়াসটাকে যদি নিয়ে চলে যায়, রামকৃষ্ণদেব আছেন, ওখানে রামমোহন আছে, তাহলে দেখা যাচ্ছে আমরা আরামবাগে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে সেই সময় রেনেসার বড় সেই মানুষগুলো এই জায়গার মধ্যে আছে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা সেই উত্তরাধিকার কতটা বহন করতে পারছি। এই জন্যে আজকে
এইখানে আমরা মাস্টারমশাইরা, হ্যাঁ, তাদের কতগুলো শর্ত আছে এবং একটা সময় সেই সময় একটা শিক্ষকতার ধারা আহ, সময় অনুযায়ী পাল্টেছে, কিন্তু একটা একটা জিনিস তো পাল্টাবে না, ভেতরের মধ্যে ভালো যারা আছেন, এটা আমরা দেখেছি মাস্টারমশাইয়ের কাছে সে দিয়ে চলে যাচ্ছে, সমর্পণ করছে কার কাছে? মাস্টার মশাইয়ের কাছে, শিক্ষকের কাছে। তাই জন্য টিচার কেয়ারস টু বি অ্যান এটারনাল স্টুডেন্ট। একজন শিক্ষক তো চিরকালের ছাত্র, প্রতি মুহূর্তে তাকে শিখতে হবে, একজন ছাত্রকে কি করে গড়তে হয়। তাই তার আগে আমাকে নিজেকে গড়ার একটা ভূমিকা শিক্ষকদের, এবং আমরা এই ধারণাটাকে আমার ভারতবর্ষের ঐতিহ্যটাকে, ঐতিহ্য বাদ দিয়ে তো আর কোনো কিছু আমাদের ভূমি নেই, আমাদের আমাদের শিক্ষক নেই, তো সেই ঐতিহ্যটাকে মেনে নিয়ে আমাদের যে শিক্ষকতার ধারা, তার সঙ্গে বর্তমান যে যুগ, সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। সেই যুগের একটা সিনথেসিস, সেইটাকে আমাদের মধ্যে কেমন করে চালাবো। কিন্তু মূল পয়েন্ট হচ্ছে আমি ছাত্রদের কাছে কতটা পৌঁছতে পারছি, তারা আমাকে কতটা বিশ্বাস করতে পারছে। এই যে আজকে এই যে আর্থিকরের যে ঘটনা, এই যে চতুর্দিকে এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা শিক্ষক হয়ে তো সেই